আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। সাউন্ড ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে। আজকে পড়ব হচ্ছে ইন্টারেস্ট। লাস্ট ক্লাস প্রফিট লস পড়েছিলাম না? একটু জি বলেন। স্যার। লাস্ট ক্লাস কি প্রফিট লস ছিল না? জি স্যার। আচ্ছা, আজকে পড়ব ইন্টারেস্ট। ইন্টারেস্ট বাংলা কি? সুদ। অবশ্য ইন্টারেস্টের মতো আরো একটা ওয়ার্ড আছে, সেটা কি? প্রফিট। প্রফিট মানে এই ক্ষেত্রে মুনাফা। তো সুদ আর মুনাফার মধ্যে একটু পার্থক্য আছে। তো আমাদের ম্যাথের ক্ষেত্রে এই পার্থক্যটা দরকার হবে না। আমরা সবগুলোকেই ইন্টারেস্ট হিসেবেই জানবো। ইন্টারেস্ট মানে হচ্ছে আসলের অতিরিক্ত যে টাকাটা পাওয়া যায় সেটাই হচ্ছে ইন্টারেস্ট। আসলের অতিরিক্ত বলতে বিষয়টা কিরকম? হুম, আচ্ছা, তার আগে বলি ইন্টারেস্ট কত প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট আর একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। একটা সিম্পল ইন্টারেস্ট আর একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। তো প্রথমে সিম্পল ইন্টারেস্ট কি সেটা আগে দেখি। ধরেন আপনি ব্যাংক থেকে 1,000 টাকা ধার নিয়েছেন। ঠিক আছে। তো যখন ধার নিলেন, ব্যাংকওয়ালা তখন আপনাকে জানাইলো প্রতি বছরান্তে আপনাকে 10% অতিরিক্ত দিতে হবে। অর্থাৎ আপনি টাকাটা যদি 1 বছর পরে ফেরত দিতে যান, 1,000-এর 10% কত? 100 টাকা আপনার অতিরিক্ত দিতে হবে। অতিরিক্ত মানে 1,000 টাকা তো দিবেনই, সাথে সাথে অতিরিক্ত আরো 100 টাকা দিবেন। যে কোনো সংখ্যার 10% ডেসিমাল এক ঘর বামে শিফট হয়, তাই না? যদি 2 বছর পরে আপনি টাকাটা ফেরত দিতে চান, আপনার আরো একটা 10% দিতে হবে। কত? ওই 1,000 টাকার 10% কত? 100। 3 বছর পরে ফেরত দিতে গেলে আরো একটা 10% দিতে হবে। ওই 1,000 টাকার 10% কত? 100। অর্থাৎ আপনার এইখানে সিম্পল ইন্টারেস্টের মধ্যে দেখেন প্রিন্সিপাল একটাই থাকে, অনলি ওয়ান প্রিন্সিপাল, এই 1,000। এবং প্রতি বছরান্তে সুদের পরিমাণ সমান থাকে। অর্থাৎ সিম্পল ইন্টারেস্টে 1,000 টাকা ধার নিয়ে 3 বছর পরে ফেরত দিতে গেলে যদি সুদের হার 10% হয়, আপনার মোট ফেরত দিতে হবে 1,300 টাকা। ঠিক আছে। এইটা যদি কম্পাউন্ড ইন্টারেস্টে ফেরত দেওয়া লাগতো তখন ব্যাপারটা ভিন্ন হয়ে যেত। কম্পাউন্ড ইন্টারেস্ট হলে কি হতো খেয়াল করেন, যে টাকাটা আপনি ধার নিয়েছেন 1,000, কিন্তু এখন ফেরত দিতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টে। অর্থাৎ ধার নিলেন কত? 1,000। তাহলে 1 বছর পরে আপনি যদি টাকাটা ফেরত দিতে চান কম্পাউন্ড ইন্টারেস্টে, কতটুকু দিতে হবে? 10%। 1,000-এর 10% কত? 100 টাকা আপনার ফেরত দিতে হবে। 1 বছর পরে যদি আপনি টাকাটা ফেরত দিতে চান, তাহলে 1,000-এর 10% কত? 100 টাকা আপনার ফেরত দেওয়া লাগবে। যদি 2 বছর পরে আপনি টাকাটা ফেরত দিতে চান, খেয়াল করে দেখেন, ফার্স্ট ইয়ারে সিম্পল ইন্টারেস্টের সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো পার্থক্য নাই। খেয়াল করেছেন? ফার্স্ট ইয়ারে দেখেন সিম্পল ইন্টারেস্ট 100, কম্পাউন্ড ইন্টারেস্ট 100। মূলত পার্থক্যটা শুরু হয় সেকেন্ড ইয়ার থেকে। সেকেন্ড ইয়ার থেকে কিভাবে পার্থক্য শুরু হয়? এইখানেও আপনার রেট 10%। তবে এখন কার কার 10% দিতে হবে? ব্যাংক দাবি করবে এই 1,000-এর 10%। 1,000-এর 10% কত? 100। এটা তো নিবেই। 1 বছর পরে ব্যাংক যে আপনার কাছ থেকে যে এই 100 টাকা পাইতো, এই টাকাটা তো আপনি ব্যাংকে যে দিয়েছেন, ব্যাংক না দিয়ে কি করছেন? নিজের পকেটে রেখে নিজে ভোগ করেছেন। ব্যাংক এখন এই টাকার সুদও নিবে। অর্থাৎ এই 100 টাকারও এখন 10% আপনার কাছ থেকে নিবে। অর্থাৎ দ্বিতীয় বছরে এসে
আপনার কাছ থেকে টোটাল সুদ নিবে ব্যাংক কত? 110 টাকা। দেখেন, দ্বিতীয় বছর থেকে সিম্পল ইন্টারেস্টের সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্যটা বোঝা যাচ্ছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে প্রথম বছরের জন্য প্রিন্সিপাল কত ছিল? 1000। দ্বিতীয় বছরের জন্য প্রিন্সিপাল কত হলো? 1000 আর 100 যোগ করলে যত হয় তত, তাই না? 1100 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্টে প্রিন্সিপালটা কিন্তু দেখেন প্রতি বছরই চেঞ্জ হচ্ছে, যেখানে সিম্পল ইন্টারেস্টে কি হয়নি? চেঞ্জ হয় নাই, একটাই ছিল। যদি 3 বছর পরে আপনি টাকাটা ফেরত দিতে চান, আপনাকে মোট কত সুদ দিতে হবে? আচ্ছা, থার্ড ইয়ারে কতটুকু সুদ দিতে হবে? শুধুমাত্র থার্ড ইয়ারে এই যে প্রিন্সিপাল 1000, এটার জন্য কত? 100 টাকা দিতে হবে, প্লাস এই যে 100 টাকা আছে না এখানে, এই যে 100, এই টাকাও তো আপনার ব্যাংকে দিয়ে আসার কথা, আপনি দিয়ে আসেন নি। এই টাকারও 10% ব্যাংক এখন আপনার কাছ থেকে নিবে। কত? 10। আবার এই যে 100 আছে, এটারও 10% আপনার কাছ থেকে নিবে ব্যাংক। আচ্ছা, আপনি আমাকে বলতে পারতেন যে ভাই, এটা তো, এটা 10% কেন? এটা তো 2 বছর পরে ফেরত দিচ্ছেন। এই যে আমি তো আবারও নিচ্ছি, ঠিক আছে, সমস্যা নাই। আবার এই 10 এর কত? 10%। এই টেনেরও 10% আপনাকে দিতে হবে। 10% কত? 1 টাকা। অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টে 1000 টাকা ধার নিয়ে রেটটা যদি কত পার্সেন্ট হয়? 10% হয়। 3 বছর পরে যদি আপনি টাকাটা ফেরত দিতে যান, আপনার মোট ফেরত দিতে হবে কত টাকা? 1331 টাকা। এই হচ্ছে মূলত কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য। দেখেন, সূত্র না জানলেও অঙ্ক আপনি করতে পারবেন, কিন্তু সিম্পল ইন্টারেস্ট কাকে বলে, কম্পাউন্ড ইন্টারেস্ট কাকে বলে, এইটা যদি আপনি না জানেন, তাহলে আপনি অঙ্ক করতে পারবেন না। বা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্যটা কি, সেটা না বুঝলে আপনি অঙ্ক করতে পারবেন না। এখন আমাকে বলেন, এই পর্যন্ত আপনার কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে করতে পারেন। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে? শুরু থেকে আরেকবার দেখেন। আপনি ধার নিয়েছিলেন কত টাকা? 1000 টাকা। ব্যাংক আপনাকে বলল সিম্পল ইন্টারেস্টে ফেরত দিতে হবে। তাহলে 1 বছর পরে যদি আপনি টাকাটা ফেরত দিতেন, তাহলে ফার্স্ট ইয়ারে 1 বছর পরে ব্যাংক আপনার কাছ থেকে কত টাকা সুদ পাবে? এই 1000-এর 10%। 1000-এর 10% কত? 100। অর্থাৎ 1 বছর পরে আপনি টাকাটা ফেরত দিতে গেলে আপনার মোট 1100 টাকা ফেরত দিতে হবে। আপনি যদি 2 বছর পরে টাকাটা ফেরত দিতে যান, দ্বিতীয়তম বছরে ব্যাংক আপনার কাছ থেকে কতটুকু সুদ নিবে? এই 1000 টাকারই 10%, এই 1000 টাকার। ওকে। আপনি যদি 3 বছর পরে টাকাটা ফেরত দিতে যান, তৃতীয় বছরে ব্যাংক আপনার কাছ থেকে কত টাকা নিবে? এই 1000-এর 10%। অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপাল এই একটাই থাকে, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপাল একটাই থাকে, রেটটাও সেম থাকে এবং প্রত্যেক বছরে সমপরিমাণ পাওয়া যায়। এই সিম্পল ইন্টারেস্ট মূলত এফডিআর এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। আচ্ছা, এটা কি জিনিস সেটা আপাতত এখন বোঝার দরকার নাই, পরে দেখবো এগুলো। আচ্ছা, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কি? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 1000 টাকা আপনি ধার নিয়েছেন, 1 বছর পরে ফেরত দিতে গেলে 10% কত? 100 টাকা দিতে হবে। অর্থাৎ ফার্স্ট ইয়ারে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো পার্থক্য নাই। পার্থক্যটা মূলত শুরু হয় সেকেন্ড ইয়ারে। কিভাবে পার্থক্য হচ্ছে? দ্বিতীয় বছরে এসে আপনার আবারও 10% দিতে হবে। কার 10%? এই যে 1000 যে আছে, সেই 1000-এর 10% কত? 100। এখন কথা হচ্ছে, এই 100 টাকা 1 বছর পরে ব্যাংক তো আপনার কাছ থেকে পাইতো। আপনি এই 100 টাকা ব্যাংকে তো ফেরত দিয়েছেন নাই 1 বছর পরে। ফেরত দিয়েছেন? ফেরত দিয়েছেন নাই। নিজের পকেটে রেখে নিজেই ভোগ করেছেন। তাই এইটারও 10% আপনাকে দিতে হবে। এই যে এটার 10% কত? 10 টাকা আপনাকে এটাও দ্বিতীয় বছরে এসে দিতে হবে। তৃতীয় বছরেও 10%। কার 10%? এই 1000-এর 10% কত? 100। এই 100-র 10% কত? 10। এরপরে এই 100-র 10% কত?
10, এই 10 টাকারও 10% দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টে দেখেন প্রত্যেক বছরেই প্রিন্সিপালটা চেঞ্জ হচ্ছে। প্রথম বছরের জন্য প্রিন্সিপাল ছিল 1000 টাকা, দ্বিতীয় বছরের জন্য প্রিন্সিপাল ছিল 1100 টাকা, তৃতীয় বছরের জন্য প্রিন্সিপাল ছিল 1210 টাকা। কিন্তু সিম্পল ইন্টারেস্টে প্রিন্সিপাল কখনো চেঞ্জ হয় না, একটাই থাকে। বলেন, এই পর্যন্ত কোনো সমস্যা আছে আপনাদের? না স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে এখন কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কি কি আছে সেটা একটু খুঁজে বের করেন, আসেন। কারণ দেখেন কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে আছে কি, এই যে দেখেন 100 আছে, 100 আছে, 100 আছে, 3 বছরেই 100 100 করে আছে। 3 বছরেই 100 100 করে থাকা মানে সেটা কি থাকা? সিম্পল ইন্টারেস্ট থাকা। অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কিন্তু সিম্পল ইন্টারেস্ট আছে। কিভাবে দেখা যাচ্ছে? এই যে 100, 100, 100। আর কি কিছু আছে? প্লাস আর কিছু আছে? এই যে 10, এটা এটা কি? এই 10-এর পরিচয়টা কি বলেন তো? 10-এর পরিচয়টা কি? ইন্টারেস্টের ইন্টারেস্ট, তাই না? ইন্টারেস্টের ইন্টারেস্ট, তারপরে যে এই 10, এটার পরিচয় কি? ইন্টারেস্টের ইন্টারেস্ট। এই 10, এটার পরিচয় কি? ইন্টারেস্টের ইন্টারেস্ট। এই 1, এটার পরিচয় কি? ইন্টারেস্টের ইন্টারেস্ট। অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? সিম্পল ইন্টারেস্ট প্লাস ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? সিম্পল ইন্টারেস্ট প্লাস ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। আমরা শুধুমাত্র এই ডেফিনেশন দিয়েই আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করতে পারবো। তো আপাতত আগে আপনাকে একটা অঙ্ক দেখায় নিয়ে এসে চলেন। কম্পাউন্ড ইন্টারেস্টের এই সংজ্ঞা দিয়ে আমরা অঙ্ক করব। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? সিম্পল ইন্টারেস্ট প্লাস ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, এই সংজ্ঞা দিয়ে। যেমন দেখেন এখানে 10 নম্বর অঙ্কটা, এ ম্যান ডিপোজিটস টাকা 600 ইন এ ব্যাংক at rate 10%, interest rate compounded annually at the end of the second year. What will be the total amount including interest? Okay, এখানে প্রিন্সিপাল কত দেওয়া আছে? 600 টাকা। রেটটা কত? 10%। টাইমটা কত? 2 ইয়ার্স। জানতে চাই কি অ্যামাউন্ট? অ্যামাউন্ট মানে সুদ আসল, প্রিন্সিপাল প্লাস এখানে কোন সুদ? কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা জানতে চাই। তো যাই হোক, আমাদের এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে, তাই না? আসল তো জানাই আছে। তো খেয়াল করেন, ভালো করে কথা শুনেন। সর্বপ্রথম আমাদেরকে টার্গেট করতে হবে টাইম পিরিয়ডকে। কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কে সর্বপ্রথম আমরা খেয়াল করব টাইমকে। এইটা হচ্ছে সর্বপ্রথম খেয়াল করার জায়গা। কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক পাইলেই সর্বপ্রথম দেখব টাইমটা কত। টাইমটা কেন দেখব? ওইটা দিয়ে ঘর তৈরি করতে হবে। দেখেন এই যে বছর 2টা, তার মানে ঘর হবে 2টা। এই যে একটা টাইম, টাইম পিরিয়ড 1, আর একটা টাইম, টাইম পিরিয়ড 2। ঠিক আছে, যদি বছর 3টা হতো আমি নিচে আরো একটা দাগ দিতাম, 4টা হলে আরো একটা দাগ দিতাম। ওকে, সর্বপ্রথম আমরা খেয়াল করব কোথায়? টাইম পিরিয়ডকে। টাইম পিরিয়ডকে খেয়াল করব, এখানে 2 বছর, ঘর লাগবে কয়টা? 2টা। টাইম পিরিয়ড 1, টাইম পিরিয়ড 2। এরপরে দেখেন আমরা এখানে কি শিখে আসছি? কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? সিম্পল ইন্টারেস্ট প্লাস ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। আমাদের এই 2টা ঘর তৈরি করব। একটা ঘর থাকবে সিম্পল ইন্টারেস্টের, আর একটা ঘর থাকবে ইন্টারেস্ট অন ইন্টারেস্টের। দেখেন এই যে একটা ঘর দিলাম সিম্পল ইন্টারেস্টের, আর একটা ঘর দিলাম ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। এই বা এক্সট্রা যে টাকাটা, অলওয়েজ আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করার সময় জাস্ট এইরকম ঘর তৈরি করব।
ঠিক আছে, এদিকে ঘর দুইটাই, সবসময় দুইটা, সিম্পল ইন্টারেস্ট আর ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, এছাড়া তো আর কিছু নেই। আর এদিকে কি হবে? এদিকে বছরের উপরে ডিপেন্ড করে ঘর বাড়বে কমবে। বলেন এই পর্যন্ত বুঝতে পেরেছেন ঘর তৈরি করাটা? জি স্যার। আচ্ছা, যেমন দেখেন যদি 3 বছরের ক্ষেত্রে হতো তখন ঘর কেমন করতাম? এই যে, যেমন এই পরের অঙ্কটা, প্রিন্সিপাল কত? 25,000, টাইম কত? 3 ইয়ার, রেট কত? 12%। কি জানতে চাই? কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে সর্বপ্রথম টার্গেট করব কাকে? টাইমকে। এখানে টাইম কত? 3, তাহলে ঘর হবে কয়টা? এক। তিনটা। হ্যাঁ, এদিকে একটা ঘর, দুইটা, তিনটা। ঠিক আছে, টাইম পিরিয়ড 1, টাইম পিরিয়ড 2, টাইম পিরিয়ড 3। ঠিক আছে, আর এদিকে কি হবে? সিম্পল ইন্টারেস্ট আর কি? ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। এই এদিকে অলওয়েজ কি তিনটা। তো যাই হোক, আগে ওই অঙ্কটা আমরা করে আসি, যে অঙ্ক এখন কিভাবে করব। দেখেন আমরা এখানে সংজ্ঞা থেকে জানি যে সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর সমান থাকে। তার মানে সিম্পল ইন্টারেস্টটা বের করা আপনার জন্য সিম্পল কাজ। কিরকম? সিম্পলি এই প্রিন্সিপালের কত পার্সেন্ট বের করব? 10%। এখানে প্রিন্সিপাল কত আছে? প্রিন্সিপাল কত আছে? 600। তাহলে এর 10% কত হবে? 600-এর 10% কত? যে কোনো সংখ্যার 10% এক ঘর বামে ডেসিমেল হয়। তাহলে 600-এর এক ঘর বামে ডেসিমেল হলে কত হবে? 60। অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট কত হবে? 60, 60। সবগুলো ঘরে চোখ বুজে 60 লিখে দিব। ঠিক আছে, কারণ সিম্পল ইন্টারেস্ট 60 ছাড়া অন্য কিছু হবে না। ঠিক আছে, এই পর্যন্ত কোনো সমস্যা আছে? নাই। এরপরে দেখেন সংজ্ঞাতে আবার চলে যাই। আমরা দেখেন এখানে দেখে আসছি যে ফার্স্ট ইয়ারে কোনো এক্সট্রা পাওয়া যায় না। ফার্স্ট ইয়ারে কোনো এক্সট্রা পাওয়া গেছে? বা ইন্টারেস্ট অন ইন্টারেস্ট পাওয়া গেছে ফার্স্ট ইয়ারে? না। না। ইন্টারেস্ট অন ইন্টারেস্ট পাওয়া শুরু হয় কোন জায়গা থেকে? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার থেকে। তাই আমাদের এই যে ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট অন ইন্টারেস্টের ঘরটা অলওয়েজ ফাঁকা থাকবে। এই ঘরটা কি হবে? অলওয়েজ ফাঁকা। আপনি এখন থেকে যত অঙ্কই করতে যান না কেন, এই ঘরটা সব সময়ের জন্যই কি থাকবে? ফাঁকা থাকবে। এবার আসি, ঘর কোনটা? এই ঘর। এখন এই এই ঘরটা পূরণ করতে পারলেই আপনার কাজ শেষ, মানে আপনার অঙ্কটাও শেষ। তো এখন এই ঘরটা কিভাবে পূরণ করব খেয়াল করেন। এটা আমরা একটু ডেফিনেশনে আবার চলে যাই। এই ঘরটা মানে কি? এই যে দ্বিতীয় বছরে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, এটা না? এই 10 না? এই 10-এর পরিচয়টা কি? আগের বছরের সুদের সুদ। এই 10-এর পরিচয়টা কি? আগের বছরের সুদের সুদ, আগের বছরের সুদের সুদ। দেখেন, তার মানে কি এখানে আমরা কি করব? এই যে ঘরে ভ্যালু লিখতেছি, ভ্যালুটা লিখবো তো এই ঘরে। এই ঘর পুরোটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে তার উপরে যে কয়েকটা ভ্যালু থাকবে তার 10% লিখে দিব। দেখেন, যে ঘরে ভ্যালু লিখবো আমরা তো এই ঘরে ভ্যালু লিখবো। তাহলে এই ঘর বাদ দিয়ে এই ঘরের উপরে কি আছে? ওয়ানলি এই 60। 60 এর কত পার্সেন্ট হবে? 10%। 60 এর 10% কত? 6। শেষ, কাজ শেষ। এবার যদি ধরেন আমাদের 3 বছর আসতো, তখন আমাদের যদি এই ঘরে ভ্যালুটা লেখা লাগতো, তখন কি করতাম? এই ঘর পুরোটা বাদ দিয়ে দিতাম। বাদ দিয়ে তার উপরে যে কয়েকটা ভ্যালু থাকতো সেখান থেকে আমরা তিন সবগুলোরই কত? 10% বসিয়ে দিতাম। ঠিক আছে, তো 3 বছরে যখন যাচ্ছি তখন আমরা দেখছি। আপাতত এটা শেষ করি। তো আসেন, এখন সিম্পল ইন্টারেস্ট কত? 120। তাহলে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট কত? 6। সো কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? সিম্পল ইন্টারেস্ট প্লাস ইন্টারেস্ট অন ইন্টারেস্ট কত হবে? 126। ওকে, কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 126। আমাদের কাছে এই অঙ্কে জানতে চাচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি? সুদ আসল। এই যে ইনক্লুডিং ইন্টারেস্ট, অ্যামাউন্ট ইনক্লুডিং ইন্টারেস্ট মানে সুদ আসল। তো আসলে এই অঙ্কে কত দেওয়া আছে? 600। তাহলে ইন্টারেস্ট কত? 126। অ্যান্সার কত হবে? 726। অপশন ই।
আচ্ছা, এখানে আমার আরো কথা আছে, একটু পরে ঘুরে আসবো আমরা এখানে আবার। আপাতত এই বিষয়টা আগে একটু বুঝে আসি, আরো কিছু অঙ্ক করে নিই। যেমন এরপরের 11 নম্বর অঙ্কটা দেখেন কি বললো, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ টাকা 25,000 আফটার 3 ইয়ার্স এট রেট 12% পার অ্যানাম। তো এখানে প্রিন্সিপাল কত? 25,000, রেটটা কত? 12%, টাইমটা কত? 3 বছর। তাহলে এখন ঘর করবো কয়টা? এদিকে তো ঘর একটু আগে দেখছি, তিনটে, এদিকে দুইটা। আচ্ছা, এখন আমরা তো জানি সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর কি থাকে? সমান থাকে। সিম্পলি 25,000-এর 12% বের করলেই আমরা সিম্পল ইন্টারেস্ট পেয়ে যাব। তো 25,000-এর 10% কত? যে কোনো সংখ্যার 10% কি? ডেসিমাল এক ঘর বামে। তো 25,000-এর 10% কত? 2500। 1% কত? 1% মানে যে কোনো সংখ্যার 1% মানে হচ্ছে ডেসিমাল 2 ঘর বামে শিফট হওয়া। তো 25,000-এর 2 ঘর বামে ডেসিমাল গেলে কত হবে? 250। তার মানে 25,000-এর 1% হচ্ছে 250। তাহলে 2% কত হবে? 500। 10% হচ্ছে 2500, আর 2% হচ্ছে 500, তাহলে 12% কত? 3,000। স্যার আমি লাস্টের প্রত্যেক কথাটা বুঝলাম না স্যার, আরেকবার একটু আচ্ছা, কাইন্ডলি যদি বলতেন। প্রত্যেকটা ঘরেই 3,000 বসাই দিব বলেছি। যে কোনো সংখ্যার 10% ডেসিমাল এক ঘর বামে শিফট হয়। 25,000-এর এক ঘর বামে ডেসিমাল আসলে কত হবে? 2500। ও, বুঝছি। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের তো দরকার 12%, আমরা বের করেছি মাত্র 10%। আরো 2% দরকার। তো 2%-এর জন্য প্রথমে আগে 1% বের করে নিচ্ছি। যে কোনো সংখ্যার 1% হচ্ছে ডেসিমাল 2 ঘর বামে শিফট হয়। তো এটার 2 ঘর বামে ডেসিমাল নিলে কত হবে? 250। 250 হচ্ছে 1%। তাহলে 2% কত হবে? 500। 1% যদি 250 হয়, 2% কত? 500। তাহলে 2% হচ্ছে 500, আর 10% হচ্ছে 2500। টোটাল 12% কত? 3,000। এখন বুঝেছেন? বুঝতে পারছি। এই ঘরটা কি থাকবে? এই ঘরটা ফাঁকা। ফার্স্ট ইয়ারের এই ইন্টারেস্ট অন ইন্টারেস্ট পাওয়া যায়? কখনোই ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট অন ইন্টারেস্ট পাওয়া যায় না। তাহলে শুরু হবে থেকে? সেকেন্ড ইয়ার থেকে। সেকেন্ড ইয়ার মানে কি? এই ঘরের ভ্যালুটা কি লিখবো? আমি কি বলছিলাম? এই ঘর পুরোটা বাদ দিয়ে দিব, মানে টাইম পিরিয়ড 2 পুরোটা বাদ দিয়ে তার উপরে যে কয়েকটা ভ্যালু থাকবে তার কত পার্সেন্ট? 12%। তো এই টাইম পিরিয়ড 2, এই ঘর পুরোটা বাদ দিয়ে এর উপরে ওয়ানলি কত আছে? 3,000। এই 3,000-এর কত পার্সেন্ট? 12%। 3,000-এর 10% কত? 300। 1% কত? 30। 30, 2% কত? 60। তাহলে 60। কত হবে? 360। ইন্টারেস্ট অন ইন্টারেস্ট কি হবে? 360। এবার বাকি আছে আর একটা ঘর, এই ঘরটা পূরণ করতে পারলেই অঙ্ক শেষ। এই ঘর পুরোটা আমরা বাদ দিয়ে দিব, টাইম পিরিয়ড 3 পুরোটা বাদ দিয়ে তার উপরে যে কয়েকটা ভ্যালু আছে তার 12% নিব। তো তার উপরে কি আছে? এই 3,000, এই 3,000, 3,000, 3,000 কত? এই 3,000-এর 12% কত? একটু আগে আমরা এখানে বের করেছি, কত? 360। এই যে এই 3,000-এর 12% কত? 360। পরের 3,000-এর 12% কত? আবার 360। আর কিছু আছে? এই ঘরের উপরে আর কিছু আছে টাইম পিরিয়ড 3-এর উপরে? না, এদেরটা? 360। হ্যাঁ, এই যে এক্সাম্পলে দেখে আসেন। আমরা যখন এক্সাম্পল আলোচনা করলাম এখানে দেখেন, এই যে 10-এরও 10% নিছিলাম না? জি স্যার। দেখেছেন? তার মানে কি ওই 360-এরও কত? 12%। তো 360-এর 10% কত? 36। 1% কত? 3.6। 2% কত? 7.2। 36 আর 7.2-তে কত হবে? 43.2। আচ্ছা, অর্থাৎ এখন ইন্টারেস্ট অন ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ভ্যালুগুলো যোগ করলেই আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাব। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন আপনার যদি একটু নাম্বার সেন্স ভালো থাকে তাহলে আপনি কোনো কিছু না করেই এখন অ্যান্সার নিতে
টিক চিহ্ন দিতে পারবেন। তো দেখেন এখানে সিম্পল ইন্টারেস্টের সবগুলো ভ্যালু আর ইন্টারেস্ট অন ইন্টারেস্টের সবগুলো ভ্যালু যদি যোগ করা হয়, যোগফল কয়টা, মানে যোগফলটা কি দিয়ে শেষ হবে বলেন তো? পয়েন্ট টু পয়েন্ট দিয়ে শেষ, পয়েন্ট টু দিয়ে শেষ হবে না? কারণ এই সবগুলো ভ্যালুর মধ্যে একটা ভ্যালু আছে দেখেন পয়েন্ট টু দিয়ে শেষ হওয়া, তাই সিম্পল ইন্টারেস্টের সবগুলো ভ্যালু, ইন্টারেস্ট অন ইন্টারেস্টের সবগুলো ভ্যালু যোগ করলে যোগফল পয়েন্ট টু দিয়ে শেষ হবে। এখানে পয়েন্ট টু দিয়ে শেষ হওয়া একটাই অপশন আছে, এই যে অপশন টি। সো এটাই হবে উত্তর, মানে যোগ না করে উত্তরটা বলা গেল। আর যদি যোগ করি এইটাই হবে, দেখেন 3 কত, 9, 9,000। আর 360 কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তিনটার 360 মানে কি? 3টা 36, 3টা 36 গুণন করলে কত হয়? 108। 108 মানে কত? 1080। আর কত আছে? 43.2, তাই না? এই যে 43.2। আচ্ছা, 1080 আর 43.2 যোগ করলে কত হবে? প্রথমে 1080 আর 20 যোগ করি। 1080 1080 আর 20 যোগ করলে কত হবে? 1100। আরো কত রইলো এখানে? 23। তার মানে কি 1123.2, আর হচ্ছে কত? 9,000। টোটাল কত? 10,123.2। কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 9,000 প্লাস 1123.2, 10,123, এটা। স্যার 43.2টা আরেকবার বলবেন, খেয়াল করিনি কোথাও। আচ্ছা, 43.2 হচ্ছে এই 360 এর 12%। আমি বলছিলাম যে কোনো সংখ্যার 10% কিভাবে বের করতে হয়, এইটা পার্সেন্টেজের ক্লাসে দেখাইছিলাম। যে কোনো সংখ্যার 10% ডেসিমাল এক ঘর বামে শিফট করতে হয়, 1% 2 ঘর বামে শিফট করতে হয়। 36-এর এক, মানে 360-এর এক ঘর বামে ডেসিমাল গেলে কত হবে? 36। তার মানে 360-এর 10% হচ্ছে 36। 1% কত? 360-এর 2 ঘর বামে ডেসিমাল গেলে কত হবে? 3.6। 1% হচ্ছে 3.6, তাহলে 2% কত হবে? 7.2। এই 36 আর 7.2 যোগ করলেই কত হবে? 12% হবে। কত? 43.2% হবে। বুঝতে পেরেছেন এবার? জি স্যার। আচ্ছা, এবার দেখেন 10 নম্বর অঙ্ক এবং এই 11 নম্বর অঙ্ক, দুইটার মধ্যেই দেখেন প্রিন্সিপাল দেওয়া ছিল, রেট দেওয়া ছিল, টাইম দেওয়া ছিল, সবকিছুই দেওয়া ছিল। সবসময় প্রিন্সিপাল দেওয়া নাও থাকতে পারে। যদি কখনো প্রিন্সিপাল দেওয়া না থাকে তখন কি রকম করব, সেরকম একটা উদাহরণ দেখে এসে চলে না। যেমন এই যে 12 নম্বর অঙ্কটা কি বললো? ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম ফর 2 years at 12.5% per annum is টাকা 510, the simple interest on the same sum at the same rate for the same period of time. আচ্ছা, বলতেছে কোনো একটা টাকা, কোনো একটা সাম 2 বছরে 12.5% হারে কম্পাউন্ড ইন্টারেস্ট হয় 510 টাকা। দেখেন প্রিন্সিপালটা দেওয়া নাই, দেওয়া আছে কি? যে বলতেছে কোনো একটা সাম 2 বছরে 12.5% হারে কম্পাউন্ড ইন্টারেস্ট হয় কত? 510 টাকা। আপনার কাছে জানতে চাচ্ছে যে ওই সেম টাকাটা, ওই সেম টাকাটা সেম রেটে, সেম ইয়ারে, মানে সেম সময়ে সিম্পল ইন্টারেস্ট কত হবে? এই অঙ্কে কি প্রিন্সিপাল দেওয়া আছে? না। নাই। যদি অঙ্কে কখনো প্রিন্সিপাল দেওয়া না থাকে তাহলে অঙ্কটা শুরু হয় রেট থেকে। রেট কত? 12.5%।
ঠিক আছে, যদি কখনো অঙ্কে প্রিন্সিপাল দেওয়া না থাকে, অঙ্ক শুরু করব কোন জায়গা থেকে? রেট থেকে, মনে রাখবেন। রেটটা কত এখানে? 12.5%। আচ্ছা, 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত পড়ে আসছিলাম, মনে আছে? 1/8। 8 আচ্ছা, যারা পার্সেন্টেজের ক্লাস দেখেননি তাদের জন্য আমি সহজে একটু বলে দিচ্ছি, যদিও আমরা এভাবে এটা পড়ি নাই, তবে আমি এইভাবেও যে পাওয়া যায় সেটা দেখাচ্ছি। পার্সেন্টেজ মানে কি? ডিভাইডেড বাই 100। একটা ডেসিমাল উপরে আছে, এটা তুলে দিলে নিচে তো আগে থেকেই 100 ছিল, আর এই ডেসিমালের জন্য নিচে একটা 1, ডেসিমালের পরে একটা ঘর আছে, একটা শূন্য দিয়ে দিলাম। কাটাকাটি করেন, 5×25, আর এটা কত? 4×25, তাই না? 5×2=10, 1/8, 12.5%-এর ফ্র্যাকশন পেল। এটা আমি একটু বেশি ডিটেইলসে দেখাইলাম, মানে কাটাকাটিটা বেশি করলাম আর কি। যদিও আমরা পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু এইভাবে পড়ি নাই, তাই না? আমরা কিভাবে পড়ছি? 1=100% থেকে সব একটা সিরিয়াল ধরে বের করে ফেলছিলাম, তাই না? তো যাই হোক, 12.5% যে কথা, 1/8 একই কথা। এইবার প্রিন্সিপালটাকে কিভাবে ধরতে হবে খেয়াল করেন। প্রিন্সিপালটা ধরবো, এই ফ্র্যাকশনের হরে যেটা ছিল সেইটা লিখবো। হরে কত ছিল? 8 8। এর পাওয়ারে দিব অঙ্কটি যত বছরের তত। এর পাওয়ারে কত দিব? অঙ্কটা যত বছরের তত। যেমন এই অঙ্কটা কয় বছরের? 2 বছরের। তাহলে এর পাওয়ারে কত দিব? 2। তো প্রিন্সিপাল কত ধরবো? 64। অর্থাৎ আমরা প্রিন্সিপালটা এই অঙ্কের কত ধরে নিব? 64 ধরে নিব। এবার কিছু কথা শোনেন, সেটা হচ্ছে, আচ্ছা, প্রিন্সিপালটা আমরা যদি 100 টাকা ধরতাম তাহলে কি অঙ্কটা হতো না? বা 1 টাকা ধরতাম, অঙ্কটা কি হতো না? বা 1.5 টাকা ধরতাম, অঙ্কটা কি হতো না? বা X টাকা ধরতাম, বা 3 টাকা ধরতাম, 7 টাকা ধরতাম, 12 টাকা ধরতাম, ইত্যাদি। যে কোনো ভ্যালু ধরলে কি ভাই অঙ্কটা হতো না? অবশ্যই হতো। 100 টাকা ধরলেও অঙ্কটা হবে, X টাকা ধরলেও অঙ্কটা হবে, P টাকা ধরলেও হবে, 1 টাকা ধরলেও হবে, যা খুশি তাই ধরলেই হবে। যেখানে যা খুশি তাই ধরলেই হয়, তাহলে এখানে ধরার মধ্যে এত সিস্টেম মেইনটেইন কেন করলাম? যে ফ্র্যাকশন ভ্যালু নিলাম, তারপরে হরের পাওয়ার দিলাম, অঙ্কটি যত বছরের তত, এরকম এত সিস্টেম কেন মেইনটেইন করলাম? এই সিস্টেম মেইনটেইন করার কারণ হচ্ছে, আমাদের অঙ্কটা কিন্তু এখনো শেষ হয়নি। সামনে আরো একটু হিসাব বাকি আছে, তাই না? সামনে কিন্তু আরো একটু হিসাব বাকি আছে। ওই হিসাবের মধ্যে যাতে করে ফ্র্যাকশন ডেসিমাল না আসে, সেই জন্য প্রিন্সিপালটাকে এইভাবে ধরা হয়েছে। এখন আপনি যদি প্রিন্সিপালটা কেবলমাত্র 64 এবং 64 এর মাল্টিপল ধরেন, তখনই অঙ্কটার মধ্যে ফ্র্যাকশন বা ডেসিমাল আসবে না। আদারওয়াইজ যে কোনো ভ্যালু ধরলে এই অঙ্ক করতে গেলে ফ্র্যাকশন ডেসিমাল আসবেই আসবে। অঙ্ক মিলবে, বাট আপনার হিসাব করতে ক্যালকুলেটরও লাগতে পারে। বুঝতে পেরেছেন এইভাবে প্রিন্সিপালটা কেন ধরেছি? সবাই কি বুঝতে পেরেছেন কথা? জি স্যার যে অঙ্কের মধ্যে যদি প্রিন্সিপাল দেওয়া না থাকে তাহলে অঙ্কটা শুরু করব রেট থেকে। রেটটা কত? 12.5%। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/8। আমরা আগে ফ্র্যাকশন ভ্যালুটা লিখে নিব। এরপরে প্রিন্সিপালটা ধরবো কিভাবে? এই যে ফ্র্যাকশনের হরে যেটা থাকবে, এর পাওয়ারে দিব অঙ্কটি যত বছরের তত। অঙ্কটা যদি 3 বছরের হতো পাওয়ারে 3 দিতাম, 4 বছরের হলে পাওয়ারে 4 দিতাম, 2 বছর তাই পাওয়ারে কত দিয়েছি? 2। কত? 64। এই প্রিন্সিপাল এভাবে ধরার একমাত্রই মানে কারণে ধরা হয়েছে, সেটা হচ্ছে যাতে হিসাবের মধ্যে ফ্র্যাকশন ডেসিমাল না আসে। আদারওয়াইজ অন্য কোনো কারণ নাই। ঠিক আছে, তো চলেন এখন বাকি যে হিসাবটুকু আছে সেটা করে ফেলি। অঙ্কটা 2 বছরের, ঘর কয়টা হবে? 2টা। টাইম পিরিয়ড 1, টাইম পিরিয়ড 2, সিম্পল ইন্টারেস্ট, আর কি? ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কত হবে? এই 64 এর কত? 12.5%। 12.5% মানে কি জানি আবার? 8/1 তো 64 এর 8/1 কত হবে? 64 এর 8/1 4। ভাগকেই তো
8/1 ভাগকেই তো 12.5% বলা হয়, তাই না? কত? 8। অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট কত হবে? 8। এবার ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, এই ঘরটা কি থাকবে? ফাঁকা। কারণ ইন্টারেস্ট অন ইন্টারেস্ট পাওয়া যায় কোত্থেকে? সেকেন্ড ইয়ার থেকে। এই ঘরের ভ্যালুটা কি হবে? এই ঘর পুরোটা বাদ দিয়ে তার উপরে যে কয়েকটা ভ্যালু আছে তার 12.5%। তো এর উপরে কে আছে? ওয়ানলি 8। 8-এর 12.5% কত? 8-এর 1 8/1 কত? 1। দেখেন, আমাদের হিসাবের মধ্যে কোনো ফ্র্যাকশন ডেসিমাল কিছুই আসলো না। আপনি 64 অথবা 64 এর মাল্টিপল ছাড়া অন্য যে কোনো ভ্যালু ধরে দেখেন, অঙ্কের মধ্যে ফ্র্যাকশন ডেসিমাল আসবেই আসবে, গ্যারান্টি সহকারে বলছি। আপনি হিসাব করে দেখতে পারেন। ঠিক আছে, তো দেখেন সিম্পল ইন্টারেস্ট কত? 16। 17 সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট 16। আর ইন্টারেস্ট অন ইন্টারেস্ট কত? 1। 1 তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 17 16 প্লাস 1 কত? 17। এই যে আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী, আমাদের অ্যাজাম্পশনে যেহেতু আমরা প্রিন্সিপালটাকে অ্যাজাম্পশন করেছি, তার মানে কি যা কিছু বের হচ্ছে সবই অ্যাজাম্পশনেই বের হচ্ছে, তাই না? যেখানে প্রিন্সিপালটাই অ্যাজাম্পশন করা। তো আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে কত ইউনিট? 17 ইউনিট, তাই না? সেইটা প্রশ্নের ভাষায় কত বলেন? আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 17 ইউনিট। সেটা প্রশ্নে কিন্তু দেওয়া আছে কত? 510। আমাদের কাছে জানতে চাচ্ছে এই সেম প্রিন্সিপালে, এই সেম টাইমে, সেম রেটে সিম্পল ইন্টারেস্ট কত হবে? তো সিম্পল ইন্টারেস্ট তো আমরা বের করে রাখছি কত? 16 ইউনিট না? 16 ইউনিটের ভ্যালু বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 17 এর দেখেন কত টাইমস, এটা 3 টাইমস। 17-র কয় গুণ? এটা 51, 3 গুণ, তার পেছনে একটা শূন্য। অ্যান্সার কি হবে? 480 16-এর 3 গুণ কত? 48, তার পেছনে একটা শূন্য। অ্যান্সার কত হবে? 480। অপশন ডি। দেখেন, এই অঙ্কগুলো যদি ফর্মুলা দিয়ে করতে যাইতাম অনেক সমস্যা হতো। বিশেষ করে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট দুটোই যখন একসাথে থাকে, তখন প্রিন্সিপাল বের করা, আবার পাওয়ারের হিসাবগুলো অনেক সময় জটিল হয়ে যায়। তো সেই বিষয়গুলো থেকে আমরা বের হওয়ার জন্য এই পদ্ধতিতে অঙ্কগুলো করছি, যাতে করে আমাদের হিসাব করতে কোনো সমস্যা না হয়, বা কম সময়ের মধ্যে হিসাব করে যাতে অঙ্কের অ্যান্সারটা আমরা পিক করতে পারি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? স্যার এই নেক্সট। এইভাবে রিটেনেও কি ঘর কাটা যাবে স্যার? ওইভাবে জি, 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 রিটেনেও এইভাবে ঘর কেটে বের করা যাবে? নিশ্চয়ই করা যাবে, কোনো সমস্যা নাই। তবে এগুলো সুন্দর করে সাজিয়ে দিতে হবে। রিটেনে কিভাবে লিখতে হবে সেটা আমি একটু পরে লিখে দিচ্ছি, আগে কিছু অঙ্ক এভাবে শিখে আসি। ওকে, নেক্সট ওয়ান। এরপরে দেখেন 13। The difference between the compound interest and simple interest on a certain amount of money at 5% per annum for 2 years is টাকা 15. Find the principal amount. কি বলতেছে? যে 2 বছরে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, এদের একটা সার্টেইন অ্যামাউন্ট। সার্টেইন অ্যামাউন্ট মানে হচ্ছে নির্দিষ্ট কোনো একটা টাকার, যেটা আমরা জানি না, কোনো একটা টাকার 2 বছরে 5% হারে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স কত দেওয়া আছে? 15। জানতে চাচ্ছে প্রিন্সিপালটা কত ছিল, মানে ওই যে ওই সার্টেইন অ্যামাউন্টটা কত। তো এই অঙ্কে কি প্রিন্সিপাল দেওয়া আছে? না, তাহলে শুরু করব কোন জায়গা থেকে? রেট থেকে। রেট থেকে, মনে আছে? যদি প্রিন্সিপাল না থাকে শুরু করব রেট থেকে। রেট কত পার্সেন্ট? 5%, তাই না? 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 5/100 মানে 1/20। 1/20। তাহলে প্রিন্সিপাল কত ধরবো বলেন? লেট 20। প্রিন্সিপাল 20 কি? প্রিন্সিপাল ইউনিট শু- ইউনিট। শুধু 20 নাকি আরো কিছু? এই যে অঙ্কটা কত কত 2 ইয়ার্স। বছরের সেটা দেখবো না? 2 বছরের। পাওয়ারে দিব 2 কত? 400। ঠিক আছে, অঙ্কটা যদি 3 বছরের হতো,
পাওয়ার 3 দিতাম, 4 বছর হলে পাওয়ার 4 দিতাম। আমরা প্রিন্সিপালটাকে এভাবে অ্যাজাম্পশন করব যাতে করে হিসাব করতে আমাদের কোনো সমস্যা না হয়, ক্যালকুলেটরের সাহায্য না লাগে, বা দ্রুত আমরা হিসাব করতে পারি। এখন বাকি কাজ আগের মতো। 2 বছর, ঘর হবে কয়টা? 2টা। টাইম পিরিয়ড 1, টাইম পিরিয়ড 2। একটা কি সিম্পল ইন্টারেস্ট, আর একটা ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্ট কি হবে? এই 400 এর কত পার্সেন্ট? 5%। 400 এর 10% কত? যে কোনো সংখ্যার 10% ডেসিমাল এক ঘর বামে। 400 এর 10% কত? 40। 40। তাহলে 5% কত হবে? 40-এর অর্ধেক 20। সব ঘরেই 20, এই ঘর ফাঁকা। এই ঘরে কি আসবে? এই ঘর পুরোটা বাদ দিয়ে এই ঘরের উপরে যে কয়েকটা অ্যামাউন্ট আছে তার কত পার্সেন্ট? তার 5%। তো এই ঘর বাদ দিয়ে এই ঘরের উপরে ওয়ানলি কত আছে? 20। 20 এর 10% কত? 2। 20 এর 10% কত? 2। তাহলে 5% কত হবে? 1। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে? 40। ইন্টারেস্ট অন ইন্টারেস্ট কত? 1। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 41। কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট আর ইন্টারেস্ট অন ইন্টারেস্ট যোগ করলেই আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো। আর সিম্পল ইন্টারেস্ট কত বলেন? সেম প্রিন্সিপালে, সেম সময়ে, সেম রেটে, এই যে 40 না? আচ্ছা, তো আমাকে বলেন এখন সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য কত? 1 40 আর 41-এর পার্থক্য কত? 1 না? জি স্যার। সেইটা প্রশ্নের ভাষায় কত? 15। প্রশ্নলারা কত বলতেছে? 1 ইউনিট ইজ ইকুইভ্যালেন্ট টু কত? 15। 15। জানতে চাওয়া হচ্ছে তখন প্রিন্সিপাল কত হবে? প্রিন্সিপাল তখন যখন আমরা ডিফারেন্স 1 পেলাম তখন প্রিন্সিপাল কত ধরছিলাম? 400। 400। এই 400 ইউনিটের ভ্যালু জানতে চাওয়া হচ্ছে। একের কত গুণ? 15 গুণ। অ্যান্সার হবে 4-এর 15 গুণ কত বলেন? 6000। 4-এর 15 গুণ 60। এরপরে 2টা শূন্য আছে, জাস্ট 2টা শূন্য বসিয়ে দিবেন। সো প্রিন্সিপালটা কত? 6000। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য যে 1 ইউনিট, সেইটা বের করার জন্য আমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট বের করাটা কি দরকার ছিল? মানে কম্পাউন্ড ইন্টারেস্ট 41, সিম্পল ইন্টারেস্ট 40, এই দুটো কি আলাদা করে বের করার দরকার ছিল? এটা বের না করেও তো আমরা ডিফারেন্স 1 সেটা বলতে পারতাম। কিভাবে? সিম্পল ইন্টারেস্টের সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য কে তৈরি করে? ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। ওয়ানলি ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য তৈরি করে কে? ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। এইটাই তো ডিফারেন্স, তাই না? তো এটা তো দেখাই যাচ্ছে। আগে আমরা শুরুতে একটু ডিটেইলসে দেখলাম, আসলে ডিফারেন্স বের করার জন্য তো আমাদের দুটো আলাদা করে বের করার দরকার ছিল না। বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। এই হচ্ছে বিষয়। এবার চলেন একটু অ্যানালাইসিস করে আসি এই মেথড গুলোকে। এই মেথডটাকে একটু ডিটেইলসে লিখে কিভাবে করা যায় সেইটা একটু দেখে আসি, চলেন। এই 10 নম্বর অঙ্কে আমরা ঘুরে আবার চলে আসলাম। আমি এখান থেকে সূত্র আপনাকে বানিয়ে দিব, যে সূত্র দিয়ে আমরা এতদিন অঙ্ক করতাম সেটাও বানিয়ে দিব। ঠিক আছে, আগে একটু ডিটেইলসে, এখানে আরেকটু ডিটেইলসে দেখে আসি, চলেন। এটা আমি নিচে লিখে দিচ্ছি যে অ্যামাউন্ট কত ছিল, 600 আর 126। আচ্ছা, এখন এই পুরো বক্সটা একটু অ্যানালাইসিস করে দেখেন তো এখানে কত রকমের ইন্টারেস্ট আছে। 2 রকমের। 2 রকমের। এক রকমের নাম কি আর এক রকমের নাম কি সিম্পল বলেন? ইন্টারেস্ট আর ইন্টারেস্ট অফ ইন্টারেস্ট। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট আর ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, ঠিকই বলেছেন, তবে সংখ্যায় বলেন। সংখ্যায় হচ্ছে কি, এক রকমের নাম 60 আর এক রকমের নাম 6। 60 আর 6, এই 2 রকমের ইন্টারেস্ট আছে না এই বক্সের মধ্যে?
খেয়াল করেছেন বক্সের মধ্যে কি কি আছে? 60 আর 60 আর 6, 6 এই দুই রকমের আছে। এখন আমাকে বলেন এই বক্সের মধ্যে 60 কয়টা আছে? দুইটা। দুইটা, মানে 2 ইন্টু 60। আর 6 কয়টা আছে? একটা। মানে 1 ইন্টু 6। এই দুইটার যোগফলই তো আসলে কি হচ্ছে? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে না? তো এইবার দেখেন এই যে 60 এটা কোত্থেকে আসছিল? প্রিন্সিপালের উপরে প্রথমবার রেট চাপানোর পরে, তাই না? এই যে প্রিন্সিপালের উপরে প্রথমবার যখন রেট চাপাইলাম তখনই তো কত আসছিল? এই এই 60। তাহলে এই প্রথমবার যেটা পাইয়েছিলাম ওইটার নাম রাখলাম এ। আর এই 6 কখন পাইছিলাম? ওই 60 এর উপরে যখন আবার রেট চাপাইছিলাম। খেয়াল করেছেন? 60 এর উপরে যখন আবার রেট চাপাইছি তখন পাইছিলাম 6, এইটার নাম দিলাম বি, মানে একটা বি। অর্থাৎ 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা আমরা কি পেলাম? 2a প্লাস বি। এটা কিভাবে আসে আপাতত এভাবে দেখেন, আরো সহজে কিভাবে আসে সেটা আমি একটু পরে বলছি। আপাতত আগে এভাবে আপনি বুঝে নেন। তো বলেন 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা যে 2a প্লাস বি, এটা আপনি বুঝতে পেরেছেন এই পর্যন্ত আলোচনায়? আচ্ছা, এখন অঙ্কটা আমরা লিখে কিভাবে শুরু করব? যদি আপনার বক্স দিতে আপত্তি থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে শুরু করবেন? শুরুতে প্রশ্নের মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলো এভাবে লিখে নেবেন। গিভেন প্রিন্সিপাল কত, আমার মতো এরকম শুধু পি লিখবেন না, পুরো প্রিন্সিপাল লিখবেন। পরিচয়টা সুন্দর করে দিয়ে দিবেন। প্রিন্সিপাল কত? 6000 না 600। রেটটা কত? 10%। টাইম পিরিয়ড কত? 2 ইয়ার্স। আমরা বের করব কি? অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে সুদ আসল, মানে প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে আমাদের তো কম্পাউন্ড ইন্টারেস্ট লাগবে, তাই না? তো এখন দেখেন এই ফর্মুলার মতো করে আমরা করে ফেলছি। এই যে ফর্মুলার মধ্যে দেখেন এ আর বি আছে, এই এ আর বির পরিচয়টা দিব। লেট এ, এ মানে কি? প্রিন্সিপালের উপরে প্রথমবার রেট চাপানোর পরে যেটা পেয়েছিলাম সেটাই হচ্ছে কি? এ। এই যে প্রিন্সিপালের উপরে দেখেন রেট চাপাইলাম কত? 60। এরপরে লিখবো কি? বি। বি মানে কি জানো? ওই 60 এর উপরে 10% চাপাইয়া যেটা পেয়েছিলাম, মানে এই যে এই ভ্যালুটা কত? 6। যদি আমাদের সি দরকার হতো তাহলে নিচে কি লিখতাম বলেন তো? সি দরকার হলে নিচে কি লিখতাম? সি ইকুয়াল টু সি 10%। সি ইকুয়াল 10% অফ 6 লিখতাম, তাই না? এভাবে চলতো, যে আমাদের সি দরকার নেই। এবার কি লিখবো? উই নো বা উই হ্যাভ সিআই ফর 2 ইয়ার্স। 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট কি? 2a প্লাস বি। 2 ইন্টু এ কত? 60 প্লাস বি কত? 6। কত হবে? 126। দেখেন যাদের বক্স আঁকাইতে আপত্তি আছে রিটেনে, তারা এই যেভাবে লিখে দিবেন। এই লেখার মধ্যেও কোনো পাওয়ারের ঝামেলা নাই, যে ঝামেলা দিয়ে আপনাদের কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলোতে কষ্ট হয় যে ঝামেলার জন্য, সেই ঝামেলাটা এখন আর এখানে হবে না। ঠিক আছে, সো অ্যামাউন্ট কি হবে? 600 প্লাস 126 কত? 726 অ্যান্সার এটা। আচ্ছা, 3 বছরেরটা একটু দেখে আসি। এখানে একটু বক্সটা অ্যানালাইসিস করে দেখেন তো এখানে কত রকমের ইন্টারেস্ট আছে। কত রকমের আছে দেখেন? 3 রকমের না? 3000, 360 আর 43.2, এই 3 রকমই তো, তাই না? 3000 কয়টা আছে দেখেন তো? 3টা। তার মানে কি 3a প্লাস 360 কয়টা আছে?
দুইটা, 2b, তিনটা। খেয়াল করে দেখেন এই যে হ্যাঁ, 1 2 3। এবার 43.2 কয়টা আছে? একটা। একটা। অর্থাৎ 3 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা কি? এটা আপনার কাছে মনে হচ্ছে যে ভাই প্রত্যেক বছরের জন্য কি আলাদা করে এরকম করব? একটু অপেক্ষা করেন, আমি সহজে বানিয়ে দিচ্ছি। আপাতত দেখেন, তাহলে 3 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি? 3a প্লাস 3b প্লাস সি। আচ্ছা, তাহলে শুরুটা কি করব? শুরুতে যে গিভেন লিখে নিবেন যে দেওয়া আছে কোনটা কোনটা। এরপরে কি পরিচয় দিয়ে দিব, লেট এ ইকুয়াল এ কত? এটা তো আমাদের ধরা, তাই না? ও আমরা তো এ দিয়ে প্রকাশ করতেছি। দুনিয়ার সবাই তো আর এ দিয়ে প্রকাশ করবে না, অন্য কিছু দিয়েও প্রকাশ করতে পারে। সেই কারণে এটা লেট ধরা। তো কত? 12% অফ কত? 25,000। কত? 3,000। এরপরে নিচে কি লিখবো? বি। বি কত? 12% অফ 3,000, 3,000। কত? 3,60, 360। 3 × 36। এরপরে কি? সি কত? 12% অফ 360, 360। কত? 43.2। 2, এইভাবে চলতে থাকবে। যদি ডি দরকার হতো কি করতাম? d 12% অফ 43.2। এরপরে কি লিখবো? উই নো বা উই হ্যাভ সিআই ফর 3 years। কি 3a প্লাস 3b প্লাস সি। 3 ইন্টু এর ভ্যালু বের করা আছে 3,000 প্লাস 3 ইন্টু বির ভ্যালু কত? 360 প্লাস সি কত? 43. ঠিক আছে, এটাই কত? 10,123.2। ওকে। আচ্ছা, এইবার আসলাম তো আমার লিখবো কিভাবে সেটা আমরা বুঝলাম। হ্যাঁ স্যার, মনে করেন যে আমি যদি রিটেনে লিখি, আমি কি প্রথমে আমি এই যে ঘরটা মানে ছক ছক যেটা ওটা আঁকায় নিব, তারপরে আমি যে লেট দিয়ে মানে এরকম ভাবে লিখবো? একই জিনিস দুইবার করা হলো, দুইবার তো আপনি করবেন না, হয় এটা লিখবেন অথবা ওটা। এখন এদের সূত্রটা বানিয়ে দিচ্ছি আপনাকে, যে আপনি তো মনে করতেছেন যে ভাই প্রত্যেক বছরের জন্য সূত্র কি এরকম মুখস্থ করতে হবে নাকি? 2 বছরের জন্য 2a প্লাস বি, 3 বছরের জন্য 3a প্লাস 3b প্লাস সি, তাহলে 4 বছরের জন্য একটা, 5 বছরের জন্য একটা, তো এটা বেশি ঝামেলা মনে হচ্ছে, তাই না? তো আসলে সূত্রটা এটা বেশি ঝামেলার না। একবার দুইবার আপনি অঙ্কে অ্যাপ্লাই করলে এটা আপনার সবসময় মনে থাকবে। আচ্ছা, এটা আরো সহজে কিভাবে আসে সেটা দেখাই, আসেন। প্যাসকেলস ট্রাইঅ্যাঙ্গেল নিশ্চয়ই জানা আছে, তাই না? শুরুটা হয় কত দ্বারা? 1 দ্বারা। বাম পাশে 1, ডান পাশে শেষ হয় কত দিয়ে? 1 দিয়ে। এরপরে 1 মাঝখানে কি হয়? এই 1 আর 1 এর যোগফল 2, শেষ হবে কত দ্বারা? 1 দ্বারা। এরপরে কি এপাশে 1, এই 2 আর 1 এ কত? 3, এই 2 আর 1 এ কত? 3, শেষ হয় কত দ্বারা? 1। এবার কি এপাশে 1, 3 আর 1 এ কত? 4, 3 আর 3 এ কত? 6, 6 আর 3 আর 1 এ কত? 4। এভাবে এটা কি প্যাসকেলস ট্রায়াঙ্গেল, গণিতবিদ প্যাসকেলস দেখাইছিল এই ট্রায়াঙ্গেল, তাই তার নাম অনুসারে এটার নাম হয়েছে প্যাসকেলস ট্রায়াঙ্গেল। তো প্যাসকেলস ট্রায়াঙ্গেল এটা নাথিং নিউ, এটা আসলে কি 11 এর পাওয়ার। দেখেন 11 এর পাওয়ার 0 দিলে কত হয়? 1। যে কোনো কিছুর পাওয়ার 0 দিলে 1, তাই না? 11 এর পাওয়ার 1 দিলে কত হবে? 11। 11 এর পাওয়ার 2 দিলে কত হবে? 121। 11 এর পাওয়ার 3 দিলে কত হবে? এটা চেক করে দেখেন, 1331 হবে। 11 এর পর 4 দিলে কি হবে? 14,464।
এরকম চলতে থাকবে। তবে সামনে গিয়ে 2 ডিজিট থাকলে ক্যারি ওভার করে নিতে হয়, তো সেটা আমাদের দরকার নেই। তো দেখেন, অঙ্ক তো কখনো কম্পাউন্ড ইন্টারেস্ট জানতে চেয়ে, শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্ট জানতে চেয়ে 3 বছরের উপরে কখনো অঙ্ক আসে না। অঙ্ক কিন্তু 12 বছর, 8 বছর, 9 বছরও আসে, হ্যাঁ সত্য, সেটা আসে। সেটা কোন টাইপের? সেটা কম্পাউন্ড ইন্টারেস্ট জানতে চেয়ে আসে না, আসে এদের এইগুলো। কোনগুলো দেখায় নিয়ে এসে আগে আপনাকে, এই যে এইগুলো, যে কোনো একটা টাকা 2 বছরে এত হয়, 3 বছরে এত হয়, তাহলে প্রিন্সিপাল কত? এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় 2 বছর না দিয়ে দেয় কোনো একটা টাকা 7 বছরে এত হয়, এখানে বলে 8 বছরে এত হয়, সেক্ষেত্রে প্রিন্সিপাল কত? এগুলোও সহজে বের করে ফেলা যায়, কারণ 8কে 7 দিয়ে ভাগ করলে পাওয়ার তখন 1-এ চলে আসে। তো 7 বছর, 8 বছর, 12 বছর, 20 বছরও অঙ্ক আসে অনেক সময়, কিন্তু সেগুলো সরাসরি কম্পাউন্ড ইন্টারেস্ট জানতে চেয়ে না, অন্য বিষয় জানার থাকে তখন। কিন্তু সরাসরি কম্পাউন্ড ইন্টারেস্ট জানতে চেয়ে সাধারণত সাধারণত 3 বছরের উপরে অঙ্ক আসে না। তো যদি আসে সেক্ষেত্রে আমরা এই যে প্যাসকেলস ট্রায়াঙ্গেলের সাহায্য নিতে পারবো। দেখেন, এই যে প্যাসকেলস ট্রায়াঙ্গেল থেকে মূলত ফর্মুলাটা তৈরি হয়। এই যে প্রথম যে 1 আছে, এটা প্রিন্সিপালের জন্য বাদ। এই যে দেখেন 11 এর পাওয়ার 2, মানে 2 বছরের জন্য 2a প্লাস একটা বি। 11 এর পাওয়ার 3, মানে 3 বছরের জন্য 3a প্লাস 3b প্লাস একটা সি। 4 বছরের জন্য সূত্রটা কি হবে তাহলে বলেন তো? 4 বছরের জন্য কি হবে? 4a 6b 4a প্লাস 6b প্লাস প্লাস 4c 4c প্লাস d। ডি, এভাবে চলতে থাকবে। বুঝতে পেরেছেন? যদি কখনো আসে, তো আমি আরো সহজে এটা আপনাকে বের করে দিলাম, যেটা আসলে কিভাবে আসে। যারা হচ্ছে ওই বক্স থেকে বের করার চেষ্টা করতেছিলেন, জাস্ট 11 এর পাওয়ার মনে রাখলেই হচ্ছে। আর 11 এর পাওয়ার আসে কিভাবে সেটাও তো দেখলাম। এই যে দুই পাশে 1, শুরু হচ্ছে 1, মাঝখানে 1 আর 1 এর যোগফল 2, এরপরে 1। এটা কি জন্য হয়, কিভাবে হয়, এটা আমি স্পিড ক্যালকুলেশনে দেখাইছিলাম 11 এর মাল্টিপ্লিকেশন দেখানোর সময়। ঠিক আছে, তো এভাবে করতে পারবেন। এবার ফাইনালি আমার শেষ কাজ হচ্ছে আপনাকে আপনার সেই চিরচেনা কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলা তৈরি করে দিব। ঠিক আছে, তো এই অঙ্কটা আপনি আরো একবার দেখেন, ফর্মুলা তৈরি করে দিলেই আপাতত কাজ শেষ। অঙ্কটা সবাই আর একবার পড়ে ফেলেন, এই 10 নম্বর অঙ্কটা। এখান থেকে এখন ফর্মুলা তৈরি করব কম্পাউন্ড ইন্টারেস্টের। অঙ্কগুলো করার সময় আমরা সাধারণত যে ফর্মুলা অ্যাপ্লাই করি, তো সে ফর্মুলা কিভাবে আসে সেটা একটু দেখি, চলেন। আচ্ছা, এই অঙ্কে বলতেছে যে 600 টাকা হচ্ছে প্রিন্সিপাল, রেটটা কত, 10%, টাইমটা হচ্ছে কত, 2 বছর, অ্যামাউন্ট কত হবে, সুদ আসল। আচ্ছা, আমরা একটু খুব বেশি সহজে চিন্তা করি। বিষয়টা এরকম, আপনি কারোর কাছ থেকে 600 টাকা ধার নিছেন। ধার নেওয়ার সময় ওই ব্যক্তি আপনাকে বলে দিল যে সুদের হারটা 10%। সুদের হার 10% মানে 1 বছর পরে ফেরত দিতে আসলে আপনাকে তার এই প্রিন্সিপালের 10% অতিরিক্ত দিতে হবে। ঠিক আছে, আপনি বললেন আপনার 1 বছরের জন্য 600 টাকা দরকার। আপনি কাউকে গিয়ে বলতেছেন, ভাই আমি 1 বছরের জন্য 600 টাকা চাই, আপনার আমাকে 1 বছরের জন্য 600 টাকা ধার দেন। তো সে আপনাকে 600 টাকা ধার দিয়ে বলল, 1 বছর কেন, আপনি 2 বছর, 3 বছর, 5 বছর, যত বছর খুশি রাখেন, কোনো সমস্যা নাই, কিন্তু সুদের হারটা 10%, এটা মনে রাখবেন। আর সুদের হিসাবটা হবে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে। তা তো আপনি কি করছেন, টাকাটা ফেরত দিতে গেছেন 2 বছর পরে। তো আসলে আপনার মোট কত টাকা ফেরত দিতে হবে ওই লোকটাকে, সেটাই আসলে জানতে চাওয়া এই প্রশ্নে। তো চলেন আগে মুখে মুখে হিসাব করি। আপনি যদি 1 বছর পরে ওই লোকটাকে টাকাটা ফেরত দিতে যাইতেন, 1 বছর পরে আপনি কত টাকা ফেরত দিতেন? এই 600 এর 10% কত, 60। 1 বছর পরে ফেরত দিলে আপনার কত টাকা ফেরত দেওয়া লাগতো? যার কাছ থেকে আপনি ধার করেছেন তাকে 660 টাকা ফেরত দেওয়া লাগতো না? জি। আচ্ছা, আপনি 1 বছর পরে টাকাটা ফেরত দিতে পারেন নাই, আপনি টাকাটা ফেরত দিতে যাচ্ছেন 2য় বছরে। 2য় বছরে কি প্রিন্সিপাল কি আর এই 600 আছে?
না, এখন তো প্রিন্সিপাল, এখন ওই ব্যক্তি আপনাকে ধার দিছে কয় টাকা? 660 টাকা। এখন কিন্তু আসল কত হয়ে গেল? 660 হয়ে গেল। দ্বিতীয় বছরে, হ্যাঁ 660। দ্বিতীয় বছরে ওই ব্যক্তি কি করবে? আপনার কাছ থেকে এই 660 নিবে, আর এই 660-এর 10% নিবে। এই 660-এর 10% কত? এক ঘর বামে ডেসিমাল কত? 63। এই তো সেই 726, তাই না? এই তো সেই 726। এটা সিম্পলি মৌখিক হিসাব, মানে একদম আপনার মেন্টাল চিন্তা, মানে মানসিক চিন্তা আর কি এখানকার। তো সেইটাই আসলে কি, এখন দেখেন ওইটা কিভাবে ফর্মুলা হয়ে যায় সেটা একটু দেখবো। এটাকে যদি আমি ইউনিটারি মেথডে লিখতাম, এই হিসাবটাকে আমি যদি ইউনিটারি মেথডে লিখতাম, কি করতাম? যে আসল যদি 100 টাকা হয়, 1 বছর পরে সুদ আসল কয় টাকা হবে? 110 টাকা। আসল যদি 1 টাকা হয়, 1 বছর পরে সুদ আসল কত টাকা হবে? 110/100। আসল যদি 600 টাকা হয়, 1 বছর পরে সুদ আসল কত টাকা হবে? 600 গুণন 110। 110/100। এটাই তো 100। সেই, এটাই সে তো সেই কত, 660। এই যে আপনি 1 বছর পরে যে 660 হয়েছিল, এটাই সেই 660 না? তো আপনি টাকাটা ফেরত দিতে গেছেন 2 বছরে, তো দ্বিতীয়তম বছরেও তো সুদ 10%। তাহলে দ্বিতীয়তম বছরের জন্য এখন লিখতেছি, আসল যদি 100 টাকা হয়, তাহলে সুদ আসল কত টাকা? 110 টাকা। আসল যদি 1 টাকা হয়, সুদ আসল কত হবে? 110/100। এইবার আসল কত টাকা বলেন? এখন আসলে এই টাকা না? এখন তো ওই ব্যক্তি আপনার কাছ থেকে এই টাকার সুদ 660। নিবে। হ্যাঁ, আসল যদি 660 টাকা হয়, তাহলে 1 বছর পরে সুদ আসল কত? মানে দ্বিতীয় বছর, দ্বিতীয়তম বছরে এসে বলতেছে 1 বছর পরে কত হবে? 660 গুণন 110/100 কত হবে? এটাই কাটাকাটি করলে সেই 726। বলেন, এই পর্যন্ত আপনার কোনো প্রশ্ন বা অভিযোগ আছে? না থাকলে দেখেন এই লেখাটা, এই লাস্ট লাইনটা আমি আরেকবার লিখবো এইখানে। 726 ইজ ইকুয়াল কত? 660 ইন্টু 110 ডিভাইডেড বাই 10। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটু ক্যালকুলেশন করে আসেন। 726, এই 660 কোন জায়গা থেকে আসছে? আর ওই যে আহ এই যে এখান থেকে। এখান থেকে যে 600। হ্যাঁ, এই 660। 660-র ভ্যালু এখন আমি এখানে বসায় দিব। 660-র ভ্যালু কত? 600 ইন্টু 110/100। এটা কার ভ্যালু বসালাম? 660। আর আরো একটা কিন্তু এখানে 110/100 রয়েছে। ঠিক আছে। এবার 726 সমান সমান কি? 600 ইন্টু 110 ডিভাইডেড বাই 100 হোল স্কয়ার লিখতে পারি, তাই না? 726 600 ইন্টু 110/100 কিভাবে পাইছিলাম? টোটালের সাথে 10% যোগ করে, এরকম না? এই যে একের সাথে 10% এরকম যোগ করলেই তো দেখেন 110/100 হয়। আচ্ছা, এবার এই যে 726, এটাকে কি বলতেছি আমরা? অ্যামাউন্ট। আর এই যে 600, এটাকে কি বলি আমরা? প্রিন্সিপাল। ইন্টু এই যে 1 প্লাস এই যে 10, এটাকে কি বলি? রেট। ডিভাইডেড বাই নিচে কি আছে? 100। আর এই যে পাওয়ার 2, এটাই কি? নাম্বার অফ টাইম। এটাই হচ্ছে আপনার সেই চিরচেনা কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্টের ফর্মুলা। বুঝতে পেরেছেন? এখন বছর 2টা 3টা যাই হোক, জাস্ট এর ভ্যালু বসায় দিয়ে আপনাকে আমি এতক্ষণ যে অঙ্কগুলো দেখাইছি, এই অঙ্কগুলো আপনি করে ফেলতে পারবেন। এখন আপনার ইচ্ছা, আপনি চাইলে এই মেথডে করলেও করতে পারেন,
এখন আপনি বলতে পারবেন না যে আপনাকে আমি এই পদ্ধতি দেখাই নাই, বা এটা কিভাবে আসছে সেটা নিশ্চয়ই বুঝে গেছেন। আচ্ছা, এখান থেকে আরো স্যার একটা এই ফর্মুলা এই আছে। এই সূত্রে স্যার এই যে একটা অঙ্ক যে 25,000 যার প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল স্যার, ওই হুম হুম। আপনি করতে করতে আমি এটা এই সূত্র দিয়ে নিজে নিজে করলাম স্যার, ওই যে 25,000 3 বছরের যে অঙ্কটা স্যার, ওটা তো মিলতেছে না স্যার এই সূত্র। আচ্ছা, এটা তো অ্যামাউন্টের সূত্র। কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? এটা হচ্ছে অ্যামাউন্ট, মানে কি এখানে সুদ আসল আছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? এখান থেকে কি বিয়োগ করতে হবে? আসল বিয়োগ করতে হবে। এখান থেকে কি বিয়োগ করতে হবে? আসল। আসল কত? প্রিন্সিপাল। এখানে আপনার ফর্মুলা দুইটা, একটা হচ্ছে অ্যামাউন্ট মানে সুদ আসল, আর একটা কি ওয়ানলি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। ওই ওই অঙ্কে তো জানতে চাচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আপনার অ্যাপ্লাই করতে হবে 2